যেদিন আমার খালাতো বোন খালুর কাছে বলেছিল আমি নাকি ওর বান্ধবীদের ডিস্টার্ব করি, সেদিন থেকে খালামণি আর খালু আমার উপর তেমন ভরসা পেত না। সবসময় আমাকে অবহেলা করতেন। খালু তো থেকে থেকে এটা বলতেন, তুই এখান থেকে চলে যেতে পারিস না? তুই চলে গেলে তো আমরা ঝামেলা মুক্ত হতে পারি। খালুর কথা আমি কিছু বলতাম না, চুপ করেই শুনে নিতাম। আমার যেখানে কিছু বলার ছিল না। আমি জানি তারা আমার সাথে কেন এরকম ব্যবহার করে। তার কারণ হচ্ছে আমার খালাতো বোন। সে আমাকে এক বিন্দু দেখতে পারে না, সবসময় আমার উপর দোষ চাপানোর জন্য বুদ্ধি করে। এবার চলুন মূল কথায় যাওয়ার আগে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি সাজ্জাদ, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আপন বলতে খালা খালু ও একটা খালাতো বোন আছে, ওর নাম ফারিহা। ফারিহাকে আমি নিজের বোনের মতনই মনে করলেও সে আমাকে আর ভাই হিসেবে পছন্দই করে না। কেন করে না সেটাও জানি না, বাকিটা গল্পে থাকলে জানতে পারবেন। রাতের বেলা বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তখন খালামণি আমার কাছে এসে বললেন, তুই কি কোনোদিন ভালো হবি না? কেন খালামণি, আমি আবার কি করলাম? কি করেছিস মানে? তুই আজকেও ফারিয়ার বান্ধবীদের ডিস্টার্ব করিসনি? তুমি ভুল বুঝছো, আমি এসবের কোনো কিছু করিনি। চুপ করে থাক। তুই আর একটা কথাও বলবি না, বলে দিলাম তোকে। আমি অনেক ভালো ছেলে মনে করেছিলাম, কিন্তু তুই অনেক খারাপ। তুই আজকে আমার বাসা ছেড়ে চলে যাবি, আর কোনো দিন আমাদের বাসায় আসবি না, বলে দিলাম। তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব সেটা তো বলো। তুই কোথায় যাবি সেটা আমি বলবো কিভাবে তোকে? এখান থেকে চলে যেতে বলেছি, তুই এক্ষুনি চলে যাবি। আর কোনো কথা বলবি না, বেশি কথা বললে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই বলে খালামণি চলে গেলেন। আমাকে বাসা থেকে বিদায় করার জন্য কোনো কারণ পেল না, শেষমেশ কারণ বের করলো। ভাবতে মনে হাসি পাচ্ছে, তবু আমার কিছু করার নেই। যেহেতু চলে যেতে বলেছে, তাই এখন চলে যেতে হবে। হঠাৎ করে চোখটা ভেজা ভেজা লাগতে লাগলো। হাত দিয়ে দেখলাম চোখে পানি জমে পড়েছে। বসে বসে খালামণির কথাগুলো ভাবছি, আর কান্না আসছে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, চোখের পানি মুছে নিজের কয়েকটা জামা কাপড় ব্যাগের ভিতর গুছিয়ে নিয়ে নিজের রুম থেকে বের হলাম। বাইরে যাওয়ার সময় ফারিহার দিকে তাকালাম, দেখলাম ওর মুখে বিজয়ের হাসি। আমি এটা কোনো মতেই বুঝতে পারলাম না। বাসা ছাড়ার সময় শুধু খালা খালুকে বললাম, আমাকে বাসা থেকে বের করার জন্য ভালোই বুদ্ধি বের করেছ। আজকে আমাকে যেমন তাড়িয়ে দিচ্ছ, অন্যদিন আমাকে তেমন করে খুঁজবে, তবে আমাকে আর পাবে না, এটা বলে দিলাম। এই বলে বাসা থেকে বের হয়ে এলাম। আমার কাছে কিছু টাকা, ব্যাগ ও মোবাইল ছাড়া আর কিছুই নেই। পকেট থেকে ফোনটা বের করার সময় দেখলাম রাত 10টা বাজে। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। চুপচাপ রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম। দেখলাম একটা বাস এখন ঢাকায় যাবে। ঠিক করলাম এই শহরে থাকবোই না, চলে যাব অনেক দূরে। তাই দেরি না করে বাসের টিকিট কেটে গাড়িতে উঠে পড়লাম। ঢাকা যেতে যেতে সকাল হয়ে যাবে, ততক্ষণে বাসের ভিতর থাকতে হবে। জানালা দিয়ে শেষবারের মতো নিজের চিরচেনা শহরটাকে দেখে নিচ্ছি। এখন বাজে রাত 12টা। বাসের সবাই ঘুমাচ্ছে, শুধু আমার চোখে কোনো ঘুম নেই। শুধু ভাবছি ঢাকায় গিয়ে থাকবো কোথায় এবং কি করব। ঢাকাতে তেমন চেনা কেউ তো নেই। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ঘুম ভাঙলো হেল্পারের ডাকে। চোখ খুলে দেখি ঢাকায় চলে এসেছি। তাই আমি বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে একটা হোটেলে ঢুকে নাস্তা করলাম। তারপর আবার বাস স্ট্যান্ডে এসে একটা বেঞ্চে বসে পড়লাম এবং ভাবতে লাগলাম কোথায় যাব, কি করব, কার কাছে থাকবো। আমার কাছে এখন টাকাও তেমন একটা নেই, 5 থেকে 6 হাজার টাকার মতো আছে। তখন আমার মনে পড়লো আমার বিকাশে আরও কয়েক হাজার টাকা আছে, সেটা দিয়ে আমার কয়েকদিন চলে যাবে। কিন্তু এখন আসল কথা হলো আমি থাকবো কোথায় এবং কি করব। এসবই ভাবছিলাম, তখনই কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। আমি সামনে তাকিয়ে দেখি আমার স্কুল লাইফের বন্ধু শাহাদাত। কি রে, তুই হঠাৎ করে এখানে কি করতে এসেছিস? আসতে হয়েছে হঠাৎ করে। কার কাছে এসেছিস এখানে? সেটাই বসে বসে ভাবছি, কার কাছে যাব। আমার তো এখানে চেনা কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তবে তুই ঢাকায় এসেছিস কেন? সেটা অনেক বড় একটা ঘটনা। আমাকেও বল দেখি তোর ঘটনাগুলি, আমিও শুনি তুই কেন ঢাকায় এসেছিস। তারপর ওর জোড়াজুড়িতে আমি শাহাদাতকে সব ঘটনা খুলে বললাম। তখন শাহাদাত বলল, তুই ঠিক কাজ করেছিস। তুই ওখানে থাকলে আরও বড় সমস্যা হতো। তুই বড় মামার সাথে চল। তোর সাথে আবার কোথায় যাব? আমি যেখানে থাকি সেখানে যাব, চল। আমি একজন রুম পার্টনার খুঁজছিলাম, তোকে পেয়ে আমার ভালোই হলো। আমি মনে মনে বললাম, যাক বাবা, ভালোই হলো। এখানে এসে তবু একজন চেনা লোক তো পাওয়া গেল, সাথে থাকারও ব্যবস্থা হয়ে গেল। এখন আর কোনো চিন্তা নেই। তারপর শাহাদাতের সাথে ওর বাসায় এলাম। রুমটা ভালোই বড় আছে, দুজনে আরামে থাকা যাবে এখানে। শাহাদাত বলল ফ্রেশ হয়ে নিতে,
ও খাবার বানাচ্ছে। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে গেলাম, কারণ সারা রাত বাসের ভিতর থাকার কারণে ঘুমোতে পারিনি। তার মধ্যে আরও চিন্তা। ঘুম ভাঙলো সন্ধ্যাবেলা। ঘুম থেকে উঠে দেখি শাহাদাত বসে আছে খাটের উপরে। আমি হালকা ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার খেতে শাহাদাতকে বললাম, তোর রুমের ভাড়া কত করে? আমার রুমের ভাড়া 5,000 টাকা। হাফ ভাড়া তোর, হাফ ভাড়া আমার। এমন একদিন তুই রান্না করবি, একদিন আমি রান্না করব, কেমন? ঠিক আছে, করব। তবে তুই চলিস কিভাবে? আমি টিউশনি করি, এমন একটা কোচিং সেন্টারে শিক্ষকতা করি। ও, তাহলে আমাকে একটা কাজ দিয়ে দে। আমার খরচ দেবে কে? আমাকে ইনকাম করে চলতে হবে। তুই চিন্তা করিস না, আমি তোর কাজের একটা ব্যবস্থা করছি। দেখি কি করতে পারি। ঠিক আছে, দেখ তাহলে কি করা যায়। পড়াতে পারবি কি? পারবো। তাহলে আমি আমার কোচিংয়ে কথা বলে দেখি তোকে নেয় কি না। ওখানে নেয়ার প্রতি কয়েকটা টিউশনি ধরিয়ে দিব। ধন্যবাদ বন্ধু, তুই অনেক উপকার করেছিস আমার। আরে বাদ দে, ওসব কোথায় উপকার করলাম। ঠিক আছে, চল যাও যাক। তারপর আমরা দুজনে বাইরে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। রাতের বেলা বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে শাহাদাত চলে গেল ওর কোচিংয়ে। এখন আমি বাসার ভিতর একাই বসে আছি। একটু শপিং মলে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম শপিং মলের দিকে। শপিং মলে যাওয়ার সময় বিকাশ থেকে সব টাকা তুলে নিলাম। তারপর শপিং মলে গিয়ে কেনাকাটা করে বাসায় চলে এলাম। বাসায় এসে টাকাগুলো বের করে দেখলাম আর মাত্র 12,000 টাকা আছে। এটা দিয়ে আমার 1 মাস চলবেই ভালোভাবেই। এর ভেতর একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। বিকেলবেলা শাহাদাত বাসায় এলো, এসে আমাকে বলল, স্যারের সাথে কথা বললাম, কালকে থেকে তোকে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, তবে তুই বেতন পাস কত করে? আমি 8,000 পাই, তোকেও 8,000 টাকা করে দিবে। হ্যাঁ ঠিক আছে। এবার খাবার খেয়ে রেডি হয়ে নে, তোর জন্য 2টা টিউশনি ঠিক করেছি। আজকের থেকে পড়াতে যাবি। থাক আর বলিস না, আমার আর কিচ্ছু লাগবে না। মনে মনে ভাবলাম, শাহাদাত অনেক কিছুই করলো, অন্য কেউ হলে ঘুরতেই চাইতো না। 3টার দিকে আমি এবং শাহাদাত বাসা থেকে বের হলাম। আমি শাহাদাতের সাথেই যেতে লাগলাম। একটু পর শাহাদাত আমাকে বড় একটা বিল্ডিংয়ের সামনে নিয়ে এলো এবং আমাকে বলল, এই বাসায় একটা টিউশনি করাতে হবে, পারবি তো নাকি? হ্যাঁ পারবো, তার আগে চল বাসার ভিতরে যাই। ঠিক আছে, চল। তারপর আমরা দুজনে বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। যখন 5 তলায় এলাম তখন শাহাদাত আমাকে বলল, এই যে এখানে তোকে পড়াতে হবে, চল তোকে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে। তারপর বাসাটায় কলিং বেল বাজতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। মহিলাটা শাহাদাতকে দেখে বলল, আরে শাহাদাত, এসেছো? আসো, ভেতরে আসো। কথাটি বলার পর শাহাদাত আমাকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো। আমরা গিয়ে সোফায় বসলাম। তারপর শাহাদাত বলল, আন্টি, আমি আপনাকে আমার বন্ধুর কথা বলেছিলাম। এই হচ্ছে আমার সে বন্ধু। আচ্ছা, এই ছেলে তাহলে? হ্যাঁ আন্টি, তাহলে কবে থেকে পড়াতে আসবে? আপনারা যেদিন থেকে বলবেন সেদিন থেকেই আসবে। তাহলে তুমি কালকে থেকে এসো, কেমন? তাহলে ঠিক আছে, সন্ধ্যাবেলা সাজ্জাদ চলে আসবে। আজকে তাহলে আমরা আসি, কেমন? আরে আসবে কেন, বসো, নাস্তা করে যাও। না আন্টি, আজকে আর করব না, অন্য একদিন নাস্তা করে যাব, কারণ আজকে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কিছু না বলে বাসা থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি শাহাদাতকে বললাম, আচ্ছা আমি পড়াবো কাকে? তুই এই বাসায় পড়ালে হলো ক্লাস 7-এর একটা বাচ্চাকে, এমন আরেকটা বাসায় নিয়ে যাব, সেখানে পড়াবে হলো ক্লাস 6-এর ছেলেকে, কেমন? হ্যাঁ। তারপর শাহাদাত আমাকে আরেকটা বাসা দেখিয়ে দিল, যেখানে আমি অন্য আরেকজনকে পড়াবো। বাসা দেখে নিয়ে আমি এবং শাহাদাত পাশে একটা ব্রিজের কাছে গেলাম। এখন বাজে রাত 8টা, ঠান্ডা বাতাস বইছে, এতে আমার খুব ভালো লাগছে। এখন ভার্সিটির কথা বলে নিলে ভালোই হয়, তাই বললাম, আচ্ছা তুই ভর্তি হবি কোন ভার্সিটিতে? আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টায় আছি। তুই কোথায় ভর্তি হবি? তাহলে রেজাল্ট দেওয়ার পরে তুই আর আমি একসাথে প্রস্তুতি নিব, কি বলিস? ঠিক আছে নেব। এভাবে আরও কিছুক্ষণ সেখানে বসে থাকার পর মোবাইল বের করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা 45 বাজে। তখন শাহাদাতকে বললাম, অনেক রাত হয়ে গেল, তো চল বাসায় চলে যাই, সকালে আবার কোচিংয়ে যেতে হবে। চল যাওয়া যাক, আজকে অনেক দেরি হয়ে গেছে, চল বাসায় চলে যাই। তারপর আমরা দুজন বাসায় গেলাম। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করলাম। নাস্তা খেয়ে আমি এবং শাহাদাত বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি।
একটু পর শাহাদাত কোচিংয়ে নিয়ে এলো। কোচিং এসে আমাকে সোজা অফিস রুমে নিয়ে গেল। তারপর ওদের স্যারের সাথে দেখা করে দিয়ে আমার পরিচয় করে দিল। তারপর স্যার আমাকে বলল ক্লাস 8-এর ক্লাসে গিয়ে ক্লাস নিতে। এই কোচিংয়ের প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্যারের কথা মতো আমি আমার ক্লাসে চলে গেলাম। আজ প্রথম, তাই পড়াতে একটু অসুবিধা হলো, তবে ম্যানেজ করে নিয়েছি। ক্লাস শেষে বাইরে এলাম। একটু পর শাহাদাত আমার কাছে এসে বলল, তোর ক্লাস কি শেষ নাকি আরও আছে? না, আজকে বোধহয় আমার ক্লাস শেষ। তাহলে চল আমরা বাসায় চলে যাই, এখানে থেকে লাভ নেই। ঠিক আছে, চল যাই। তারপর আমরা বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। এদিকে সন্ধ্যাবেলা টিউশনি করাতে যেতে হবে, তাই ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা আজানের সুরে আমার ঘুম ভাঙলো, তাই বিছানা ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে এলাম। নামাজ পড়ে বাসায় এসে রেডি হয়ে শাহাদাতকে বলে বেরিয়ে পড়লাম টিউশনি করাতে। হাঁটতে হাঁটতে প্রথম বাসায় গেলাম, যেখানে সন্ধ্যা 7টা পর্যন্ত পড়িয়ে অন্য একটা বাসায় পড়াতে গেলাম। 2টা টিউশনি শেষ করে বাসায় আসতে রাত 10টা বেজে গেল। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। আমার দিন এইভাবেই চলতে লাগলো। সকালবেলা কোচিং, সন্ধ্যাবেলা 2টা টিউশনি করে যা ইনকাম করতাম সেটা দিয়ে আমার আরামে চলে যেত। এর ভিতর আমার এসএসসি রেজাল্টও দিয়েছে, খুব ভালো রেজাল্টের সাথে পাশ করে গেছে। তো একদিন কোচিংয়ে আমার এবং শাহাদাতের সকল ক্লাসগুলো শেষ করে বাসায় আসছিলাম। তখন বললাম, তাহলে আমাদের রেজাল্ট তো ভালোই বের হয়ে গেছে, তাহলে এখন কি করবি? কি আর করব, এখন পরীক্ষা দিয়ে চান্স পেলেই হয়ে যাবে। তার জন্য তো আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে, তাই না? সেটা তো নিতেই হবে, তুই চিন্তা করিস না, আমরা ঠিক চান্স পেয়ে যাব। শাহাদাতের কথা শুনে আমি কিছু বললাম না, চুপ করে ওর সাথে হাঁটতে লাগলাম। একটু পর আমরা বাসায় এসে গেলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল আরও একটা মাস। পরশু আমাদের ভর্তি পরীক্ষা, তাই আমি এবং শাহাদাত প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব কিছু খুব ভালোভাবেই বুঝে নিলাম। পরীক্ষার দিন সকালবেলা নাস্তা করে রেডি হয়ে আমি এবং শাহাদাত বাসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরীক্ষার হলের উদ্দেশ্যে। একটু পর আমরা পরীক্ষা স্থানে চলে এলাম। আমি এবং শাহাদাত হাঁটাহাঁটি করছিলাম, তখন হঠাৎ করে একটা মেয়ে এসে ধাক্কা দিল এবং আমি কিছু বুঝে ওঠার আগে মেয়েটা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল এবং বলল, এরপর থেকে যেন আর ধাক্কা না লাগে। কথাটি বলে মেয়েটি চলে যেতে লাগলো। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার পাশে শাহাদাত দাঁড়িয়েছিল। শাহাদাত কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। আচ্ছা ভাই, মেয়েটি আমাকে মারলো কেন? আমিও তো কিছু বুঝতে পারলাম না, ধাক্কা তো তুই দিসনি, মেয়েটি নিজে এসে ধাক্কা দিয়েছে। বাদ দে সব, এখন চল রুমে চল, না হলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপর আমরা পরীক্ষা দিয়ে বাসায় চলে এলাম। আজকে পরীক্ষাটা অনেক ভালো দিয়েছি। শাহাদাতের পরীক্ষা অনেক ভালো হয়েছে, চান্স পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপর আমরা বাসায় চলে এলাম। বাসায় এসে সন্ধ্যায় টিউশনি করাতে গেলাম। প্রথম বাসায় গিয়ে কলিং বেল বাজাতে একটা মেয়ে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখার পর আমি চমকে উঠলাম, কারণ এটাই সেই মেয়ে যে সকালে আমাকে থাপ্পড় মেরেছিল। আমি মেয়েটিকে কিছু বলতে যাবো, তখনই মেয়েটি আমাকে বলতে লাগলো, আপনি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছেন? হ্যালো ম্যাডাম, আপনার ভুল হচ্ছে, আমি এখানে পড়াতে এসেছি, কিন্তু আপনি এখানে কেন? সেটা আপনাকে বলবো কেন? আপনি এখানে পড়াতে এসেছেন, আপনি পড়িয়ে চলে যান। বলে মেয়েটি চলে গেল। আমি কিছু না বলে আমার ছাত্রকে পড়াতে লাগলাম। পড়ানোর সময় আমার ছাত্রকে বললাম, আচ্ছা এই মেয়েটি তোমার কি হয়? আমার খালামণি। কেন, কিছু হয়েছে নাকি স্যার? আরে না, কিছু হয়নি, এমনি জিজ্ঞেস করলাম। ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ওর হাত একটু বেশি চলে। আচ্ছা ওর নামটা কি? ওর নাম হলো ইরা। ও আচ্ছা। তারপর আর কিছু জিজ্ঞেস করলাম না, ওকে পড়ে আমি অন্য জায়গায় পড়াতে চলে গেলাম। সেখানে পড়ে আমি বাসায় চলে এলাম। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে কোচিংয়ে গেলাম। দুপুরবেলা বাসায় এলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সন্ধ্যায় টিউশনি করাতে গেলাম। এভাবেই আমাদের পরীক্ষার রেজাল্টের দিন এসে গেল। দুপুরের দিকে গিয়ে আমি এবং শাহাদাত গিয়ে রেজাল্ট দেখে এলাম। আমরা চান্স পেয়ে গেছি। কয়েকদিন পর আমরা ভর্তি হয়ে গেলাম। 1 সপ্তাহ পর আজকে আমাদের ভার্সিটির প্রথম দিন, তাই সকালবেলা রেডি হয়ে আমি এবং শাহাদাত ভার্সিটির দিকে যেতে লাগলাম। ভার্সিটি গিয়ে ক্লাসরুমে প্রবেশ করে অবাক হলাম, কারণ ক্লাসরুমে ইরা বসে আছে। আমাকে ক্লাসরুমে দেখেই ইরা কিছুটা বিরক্ত বোধ করলো আমার কিছু করার নেই। আমি এবং শাহাদাত গিয়ে পেছনের সিটে বসলাম। ও আপনাদের তো বলাই হয়নি, এরা এখনও আমার সেই ছাত্রের বাসায় থাকে। ওটা নাকি তার বোনের বাসা। সিটে বসে থেকে আমি এবং শাহাদাত বসে থেকে গল্প করছিলাম। তখন ক্লাসে স্যার চলে এলো, তাই আর গল্প করতে পারলাম না। স্যার এসে আমাদের দিকে তাকিয়ে বলতে লাগলো, আজকে যেহেতু প্রথম দিন, তাই আজকে কোনো ক্লাস নিব না। আজকে আমি তোমাদের সাথে পরিচয় নেব এবং পরিচয় হব। কথাটা বলে স্যার তার পরিচয় দিতে লাগলো।
স্যারের পরিচয় শেষ করে স্যার আমাদের পরিচয় নিতে লাগলেন। একে একে সবার পরিচয় নেওয়ার পর আমার কাছে এলো এবং আমাকে পরিচয় দিতে বলল। আমি আমার পরিচয় দেওয়ার পর স্যার আমাকে বসতে বলে চলে গেলেন। তারপর আর কি, এক এক করে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর আমরা ক্লাস থেকে বের হয়ে এলাম। ক্যাম্পাসের ভেতর দিকে হাঁটছিলাম, তখন ইরা আমার সামনে এসে দাঁড়ালো এবং বলতে লাগলো, কি রে, তুই এখানে কি করিস? আমি এখানে কি করব? এখানে সবাই যা করতে এসেছি এটাই করতে এসেছি। সেটা না, তুই এই ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেলি কি করে? সেটা আপনার না জানলেও চলবে। এখন আমার রাস্তা ছেড়ে দাঁড়ান, আমি বাসায় যাব, অনেক কাজ আছে আমার। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে আমার সাথে কথা বলতে আসবি না। আমি আপনার সাথে কথা বলতে কখন এলাম? আপনি তো নিজে থেকে আমার সাথে কথা বলতে এসেছেন। আমি কথা বলতে না, তোকে সাবধান করতে এসেছিলাম। বলে এরা চলে যেতে লাগলো। আমি কিছু বললাম না, সাথে সাথে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বিশ্রাম করে কোচিং করাতে গেলাম। আমাদের কোচিং এখন দুপুর 3টা থেকে নিয়েছি, কারণ সকালবেলা আমাদের ভার্সিটি আছে। কোচিং করে 2টা টিউশনি করে বাসায় এলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন শুক্রবার ছিল, তাই একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে থেকে আজান দিচ্ছে, তাই গোসল করে নামাজে গেলাম। নামাজ পড়ে এসে খাবার রান্না করে খেয়ে নিলাম। বিকেলবেলা বাইরে ঘুরতে বের হলাম। অনেকদিন ধরে ভালোভাবে ঘুরতে পারি না। বাসার পাশের একটা পার্কে এসে বসেছিলাম, তখন হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা দেখে অনেক অবাক হলাম, কারণ আমাকে কলটা করেছিল খালামণি। আমি কলটা রিসিভ করব কি করব না এটা ভাবতেই কলটা কেটে গেল। ঠিক করলাম তাদের সাথে আমি আর কোনো প্রকার যোগাযোগই রাখবো না। যত পারবে আমাকে কল দিতে থাক, আমি কল ধরবো না। কিন্তু এদিকে একের পর একভাবেই কলটা বেজে যাচ্ছে। একবার খালুর নাম্বার থেকে, একবার আবার খালার, তারপর ফারিহার নাম্বার থেকে কল আসছে। এবার কিছু না ভেবে ফোনটা বন্ধ করে দিয়ে পকেটে রেখে দিলাম। তুই আবার আমার পিছু নিতে নিতে এখানে এসে গেছিস? ইরার মতো গলা শুনে আমি সামনে তাকালাম এবং দেখলাম এটা ইরার মতো না, এটা ইরা নিজেই। কিন্তু ও কি বলছে? আমি ওর পিছু করছি? কি হলো, কিছু বলছিস না কেন? কি বলবো আমি? আপনি তো আমাকে আপনার সাথে কথা বলতেই না করেছেন। এত কথা না বলে আমার প্রশ্নের উত্তর দে। তুই আমার পিছু করছিস কেন? আপনি কি এসে গেছেন যে আমি আপনার পিছু করতে যাব? উল্টে আপনি তো আমার পিছু করছেন। আমি যেখানে যাই আপনি সেখানে চলে আসেন। এই, আমি তোর পিছু কেন করতে যাব? উল্টো তুই আমার পিছু করছিস, এবং এটা আমি জানি না ভাবছিস? তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। আপনি কেমন ছেলেদের চেনেন সেটা আমি জানি না, তবে আমি তাদের মতো না। আশা করি কথাটা বুঝে গেছেন এবং আপনি এরপর থেকে আমার পিছু করবেন না, বলে দিলাম। আমার কথা তুই কপি করছিস, তাই না? আমার কলার ধরে বললো কথাটা। আপনাকে কলার ছাড়ুন, তারপর কথা বলুন। তখনই ইরাকে অন্য একটা মেয়ে ডাক দিল, তাই ইরা তার কাছে চলে গেল। যাওয়ার সময় আমাকে বলতে লাগলো, তোর মতো ছেলের সাথে আমি কথা বলতে যাবই বা কেন? ভালো হয়ে যা, না হলে তোর অবস্থা খারাপ করে দেব। আমি ইরাকে কিছু বললাম না। আমি আবার সে বেঞ্চে বসে আমি ইরাকে কিছুই বললাম না। আমি আবার সে বেঞ্চেই বসে থাকলাম। অন্যদিকে ইরা তার বান্ধবী জুইকে বলছে, আচ্ছা দোস্ত, তুই ছেলেটার সাথে এমন করিস কেন বলতো? আরে, ওর সাথে আমার এইসব করতে ভালো লাগে। তোর চোখে পড়েনি এটা, যে ওকে কিছু বললেও ও বোকার মতো দাঁড়িয়ে থাকে, কিছুই বলার সাহস পায় না? দেখলাম তো, তবে ছেলেটা কিন্তু অনেক ভালো, বুঝেছিস? আরে কোথায় ভালো, সব সময় আমার পিছু নেয়। ও তোর পিছু নেয় না, উল্টে ও যেখানে যায় তুই সেখানে চলে যাস। হয়েছে, তোকে আর বলতে হবে না। এদিকে আমি চারদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই পার্কে বসে থেকে বাসার দিকে হাঁটা ধরলাম। একটু পর বাসায় এসে দেখি সাদাত নেই, হয়তো বাইরে গেছে। তাই আমি শুয়ে পড়লাম। শরীরটা কেমন যেন ভালো লাগছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ভাবছি আমার পরিবার থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না। এসব কথা ভাবছিলাম তখন সাদাত বাসায় এলো, এসে বলল, কি চিন্তা করছিস? চিন্তা না, ভাবছিলাম আমার একটা পরিবার থাকলে আমাকে হয়তো এত কষ্ট করতে হতো না। আরে যেটা নেই সেটা নিয়ে এত মাথা খারাপ করিস না। হুম, চল এখন দেরি না করে খাবার রান্না কর। আচ্ছা করছি। আজকে আমার রান্নার দিন, তাই আমি রাতের খাবার রান্না করলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে এরা তার বান্ধবী জিওর সাথে ফোনে কথা বলছে। কালকে কি ভার্সিটি আসবি? হ্যাঁ আসবো, তুই আসবি না? আমি তো আসবো, আমি না গেলে সাজ্জাদকে ডিস্টার্ব করবে কে? আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দিবি কেমন? বল, কি বলবি? তুই কি সাজ্জাদকে ভালোবাসিস নাকি এমনি এমন করিস, কোনটা? আমি সেটা বলতে পারবো না, তবে ওকে ডিস্টার্ব করতে আমার অনেক ভালো লাগে।
কিন্তু তুই তো বলেছিলি সাজ্জাদ তোকে ফলো করে। আরে এটাই তো, আমি যেখানে যাই সেখানে ওকে দেখতে পাই, তাতে আমার আরো ভালো হয়ে যায়, ওকে ডিস্টার্ব করার সুযোগটা পেয়ে যাই। আচ্ছা তাহলে এখন রেখে দে, সকালে ভার্সিটিতে বাকি কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, বাই। বলে ইরা কলটা কেটে দিল। তখন মনে মনে ভেবে নিল কীভাবে আমাকে ডিস্টার্ব করবে। মনে মনে অনেক বুদ্ধি বানিয়ে সে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে ভার্সিটির দিকে যেতে রাখলাম। আজকে শাহাদাত ভার্সিটিতে যাবে না, তাই আমাকে একাই যেতে হবে। অবশ্যই এতে আমার কোনো সমস্যা হবে না। হেঁটে হেঁটে ভার্সিটি চলে এলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করতে যাব তখনই এরা আমার সামনে এলো। আমি অন্যদিকে যাব, সেখানে এরা এসে দাঁড়ালো এবং আমাকে বলল, আরে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার সাথে একটু কথা বলে যাও। আপনি আমার সামনে থেকে চলে যান, এভাবে দেখলে সবাই আমাদের খারাপ ভাববে। যে যা ভাববে সেটা ভাবতে থাকো, আমার তোমার সাথে কিছু কথা আছে, সেগুলোর উত্তর দিলে তোমাকে ছেড়ে দেব। আমি কোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কথাটা বলে আমি ইরাকে জোর করে সরিয়ে দিয়ে ওখান থেকে সোজা ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে বসে আছি। একটু পর ইরা ক্লাসে ঢুকলো। এরা আমাকে কিছু বলতে আসবে, তখনই স্যার চলে আসে। ইরা ওর জায়গায় চলে গেল। তারপর স্যার ক্লাস নিতে লাগলো। একে একে সকল ক্লাস শেষ হয়ে গেল। তাই বাইরে এসে ক্যাম্পাসে একটা গাছের নিচে বসলাম। তখন আবার ইরা আমার কাছে এলো। শুধু ইরা আসেনি, ওর সাথে জুয়ো এসেছে। ইরার এত ডিস্টার্ব করা আমার ভালো লাগছে না, তাই এবার আমি বলা শুরু করলাম, কি ব্যাপার, এবার তুমি আমার কাছে কি চাইতে এসেছো? আমি তোমার সাথে গল্প করতে এসেছি। আমার সাথে গল্প করবে কেন? তুমি তো আমাকে বলেছো তোমার সাথে যেন কথা না বলি। এখন তো নিজেই আমার পিছনে ঘুরছো। আরে চুপ করে থাকো, তার আগে বলো সন্ধ্যায় আমাদের বাসায় আসবা না? আমি কি কারণে তোমাদের বাসায় যাব? আরে পড়াতে আসবা না? আসবো তো, কেন? না তাই এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা থাকো, বাসায় চলে যাই। আমি কিছু বললাম না। ইরা এবং জুই চলে যাওয়ার পর মনে মনে বলতে লাগলাম, এরা আজব একটা মেয়ে। আমাকে ওর সাথে কথা বলতে না করে, কিন্তু সে নিজে আমার সাথে কথা বলতে বারবার চলে আসে। জানি না আমাকে কীভাবে অপমান করার জন্য এসব করছে। অতপর গাছের নিচে আরও কিছুক্ষণ বসে থেকে বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসায় এসে দেখি শাহাদাত নেই, হয়তো ওর কোনো জরুরি কাজে গেছে। এতক্ষণ আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু পড়াশোনা করে কোচিংয়ে চলে গেলাম। কোচিং করে ইরাদের বাসায় পড়াতে চলে গেলাম। কলিং বেল বাজাতে ইরা এসে দরজা খুলে দিল। আমি কিছু না বলে বাসার ভিতরে প্রবেশ করার পর টেবিলে গেলাম এবং পড়াতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আমার জন্য চা নাস্তা নিয়ে এলো। আমি এটা দেখে অবাক হলাম, কারণ এখানে পড়াতে এসে আমাকে নাস্তা দেওয়া হয় না। কিন্তু আজকে কী মনে করে দিল সেটা আমি বুঝতে পারলাম না। নাস্তা যেহেতু রেখে দিয়েছে, আমি সেটা না খেয়ে টেবিলের উপর রেখে দিলাম। খেয়াল করলাম এরা পড়ার টেবিলের আশেপাশ দিয়ে বেশি ঘোরাঘুরি করছে। কিসের জন্য করছে সেটা আমি জানি না। একটু পর এরা পড়ার রুমে এসে খাটে বসে থেকে আমার পড়াশোনা দেখতে লাগলো। এতে আমার কিছুটা বিরক্ত বোধ হলো। আমি কিছু বললাম না। পড়ানো শেষ করে বের হতে যাব, তখন এরা বলল, আরে চলে যাচ্ছ, নাস্তা কে খেয়ে যাবে? আমি এসব খাই না। আমি তোমার জন্য স্পেশাল ভাবে নাস্তা বানালাম, আর তুমি কি না খাবে না? আমি একটা মুচকি হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর অন্য বাসায় পড়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি শাহাদাত বাসায় চলে এসেছে। তাই দুজনে কিছুক্ষণ গল্প করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি গিয়ে সবচেয়ে অবাক হলাম এটা শুনে যে ইরা নাকি ভার্সিটি ছেড়ে চলে গিয়েছে। মনে মনে বললাম, চলে গেছে ভালো হয়েছে, কেন এবং কোথায় গেছে এসব আর জানার চেষ্টা করলাম না। সেদিনের মতো ভার্সিটি শেষ করে বাসায় এসে কোচিংয়ে গেলাম। সেখান থেকে কোচিং করে 2টা টিউশন করে বাসায় এলাম। আজকে আমার ছাত্রের বাসায় ইরাকে দেখিনি, সত্যি সত্যি বোধহয় চলে গেছে। পরের দিন আবার ভার্সিটি, কোচিং, টিউশন এসব করে এলাম। এসবের মধ্য দিয়ে কেটে গেল 5টা বছর। 5 বছর পর পড়াশোনা শেষ, চাকরির খোঁজ করছি। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই ঢাকা শহরে টাকা ছাড়া চাকরি হয় না। এটা বোধহয় আপনারা সবাই জানেনই। আমি এখনও কোচিং এবং সেই 2টা টিউশনি করেই নিজের খরচ চালাচ্ছি। এখন আমি বাসায় একাই থাকি, কারণ শাহাদাত ও নিজের বাসায় চলে গেছে। তাই সব কিছু এখন নিজে একাই করতে হয়। সব কিছু তো শুনে নিলেন, এবার চলুন বর্তমানে ফেরা যাক। আজকের মতো সকল কাজ শেষ করে ঘুমিয়ে গেলাম, কারণ কালকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, সেটা দিতে যাব। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে গেলাম চাকরির ইন্টারভিউ দিতে। 1 ঘন্টা ধরে ইন্টারভিউ রুমে বসে আছি। আমার সিরিয়াল এখনও আসেনি, তাই বসে আছি। ততক্ষণ অফিসটা দেখে নিয়েছি, অনেক বড় একটা কোম্পানি। একটু পর আমার ডাক এলো। আমি ইন্টারভিউ রুমে গেলাম। ইন্টারভিউ রুমে ঢুকে আমাকে বসতে বলা হলো। আমি সেখানে বসে পড়লাম। ইন্টারভিউ রুমে 2 জন ছিল এবং একজন ছিল মেয়ে।
আমার সামনে একজন বসেছিল, আরেকজন যেন বেলকনি থেকে কার সাথে ফোনে কথা বলছিল। ততক্ষণে একজন আমার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে। আমি ইন্টারভিউয়ের সব সঠিক উত্তর দিলাম। তারপর আমাকে চলে যেতে বলা হলো। চাকরি হবে কিনা এটা মেলে জানানো হবে। আমি বের হয়ে আসার সময় দেখলাম যে মেয়েটি এখনও বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছে। আমি সেদিকে খেয়াল না করে বের হয়ে বাসায় চলে এলাম। বিকেলবেলা কোচিং শেষ করে টিউশন করে বাসায় চলে এলাম। বাসায় এসে ফেসবুক চালাচ্ছিলাম, তখন একটা মেল এলো। এখানে লেখা ছিল যে আমার চাকরিটা হয়ে গেছে। এটা দেখে আমি খুশি। তাকিয়ে দেখে আগামী পরশু থেকে অফিসে যেতে বলা হয়েছে। 2 দিন পর আজকে অফিসে যাব। তাই সকালবেলা খাবার বানিয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। একটু পর অফিসে চলে এলাম। অফিসে প্রবেশ করতে পিয়ন এসে বলল, আপনি কি এখানে নতুন জয়েন করেছেন? হ্যাঁ, আমি আজকে প্রথম এসেছি। তাহলে আমার সঙ্গে আসুন। বলে পিয়ন হাঁটতে লাগলো। আমি পিয়নের পিছন পিছন যেতে লাগলাম। একটু পর পিয়ন আমাকে একটা রুমে নিয়ে এলো এবং আমাকে এখানে বসে থাকতে বলল। আমি বাদে এখানে আরও 8 জন আছে। আমাকে দেখে তারা সবাই পরিচয় জিজ্ঞেস করলো। আমি তাদের পরিচয় দিলাম, তারাও তাদের পরিচয় দিল। কথা বলে জানতে পারলাম তারা অনেকে আজকে প্রথম অফিসে এসেছে। আমরা সবাই নিজেরা নিজেরা কথা বলছিলাম। তখন হঠাৎ করে একজন মেয়ে আমাদের রুমে ঢুকে পড়লো। তখন সবাই বলতে লাগলো এই মেয়েটি হলো এই কোম্পানির মালিক। সেটা অবাক করার বিষয় আমার কাছে নয়। আমি সবচেয়ে বড় শখ পেলাম এটা দেখে যে মেয়েটার কেউই না, মেয়েটা হলো ইরা। হ্যাঁ, সেই ইরা যার বোনের বাসায় আমি পড়াতে যেতাম। কিন্তু তার থেকে বড় কথা হলো সে এখন আমার বস। ভার্সিটিতে যেভাবে আমাকে চালিয়েছে জানি না এখন আমাকে কিভাবে চালাবে। এরা আমাকে দেখে কিছুটা অবাক হলো, তবে কিছু বলল না। আমি আপনাদের এই 9 জনকে সিলেক্ট করেছি। আশা করি আপনারা ভালোভাবে কাজ করবেন এবং কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আমি পিয়নকে বলে দিচ্ছি তিনি আপনাদেরকে ডেস্ক দেখিয়ে দেবে এবং একটু পর ট্রেনার গিয়ে আপনাদের কাজ বুঝিয়ে দিয়ে আসবে। বলে ইরা ম্যাম চলে গেল। চলে যাওয়ার আগে আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিল। আমি এই হাসির কোনো মানে বুঝলাম না। একটু পর পিয়ন এসে আমাদের সকলের ডেস্ক দেখিয়ে দিল। আমার ডেস্ক পড়েছে একদম ইরার কেবিনের সামনে। আমার ডেস্ক থেকে তাকে সরাসরি দেখা যায়। এটা আমার পছন্দ হলো না। একটু পর ট্রেনার এসে আমাকে কাজ বুঝিয়ে দিল। কাজগুলো সহজ থাকায় আমি কাজ বুঝে গেলাম। তারপর আমাকে একটা ফাইল দেওয়া হলো। সেই ফাইলের কাজটা শেষ করে ম্যামের কেবিনে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? আরে ভেতরে আসো। আমার এখানে আসার জন্য আবার তোমার পারমিশন লাগবে নাকি? আমি ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তখন ইরা আবার বলল, আরে দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। আমি একটা চেয়ারে বসে পড়লাম। তারপর ইরা ম্যামকে ফাইলটা দেখালাম। ফাইল চেক করে বলল, সব ঠিক আছে। এখন এইসব বাদ দিয়ে বলো কেমন আছো? আমার আবার কেমন থাকা ম্যাম, আল্লাহ যেমন রেখেছে তেমনই আছি। তুমি আমাকে কি বললে? আমি আবার কখন আপনাকে গিয়ে বললাম? তুমি আমাকে একটু আগে ম্যাম বললে না? হ্যাঁ বললাম তো, কেন? এরপর থেকে আমাকে আর ম্যাম বলে ডাকবে না, শুধু ইরা বলে ডাকবে। সেটা কি করে হয়? আপনি হলেন আমার বস, আপনাকে আমি কিভাবে নাম ধরে ডাকি? আরে রাখো তো বস, তোমাকে নাম ধরে ডাকতে বলেছি, তুমি আমাকে নাম ধরে ডাকবে। আমি পারবো না। আপনি যতই বলেন না কেন আমি আপনাকে ম্যাম বলেই ডাকবো। হাজার হলে আপনি আমার বস এবং আমি আপনার একজন সামান্য কর্মচারী। এর এবার এমন একটা কাজ করলো যেটা দেখে অফিসের লোকজন আমাদের দিকে তাকিয়েছিল। কেন ছিল সেটাও আমি বলছি। আমি কথাটি বলার পর এরা চেয়ার থেকে উঠে আমার কলার ধরে চিৎকার করে বলল, তোকে কতবার বলতে হয় যে আমি যেটা বলেছি সেটাই করবি, তার বাইরে কথা বলবি না? আরে ম্যাডাম চিৎকার করবেন না, এটা অফিস। আমাদের এভাবে দেখলে জানি না সবাই কী ভাববে। এমনিতে আপনার চিৎকার দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কথাটি শুনে এরা আশেপাশে তাকালো, দেখলো অফিসের সকলে স্টাফ তাকিয়ে আছে। তখন এরা আমাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তাহলে এখন এখান থেকে চলে যা এবং লাঞ্চের টাইমে আমার কেবিনে একবার দেখা করে যাবি এবং ওখানে কয়েকটা ফাইল আছে সেগুলো আজকের ভেতর শেষ করে জমা দিবেন। ওখানে এত ফাইল ছিল সেগুলোর কাজ করতে গেলে তবুও নিচে 2 দিন লাগবে, আর আমাকে করতে বলেছে হাফ দিনের ভেতরে। ম্যাম এখানে তো অনেক ফাইল আছে, এগুলো আমি আজকের ভিতর কিভাবে করব? আমি সেসব জানি না, ফাইলগুলো আজকের ভেতরে আমার চাই। এখন চলে যা আমার কেবিন থেকে। আমি কিছু বলতে না পেরে কেবিন থেকে বের হয়ে চলে এলাম। জানি না কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে আমার কাছ থেকে। অন্যদিকে এরা মনে মনে ভাবছে, না, আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, অনেকগুলো ফাইল ওর হাতে ধরিয়ে দিয়েছি। যেটা করা আমার ঠিক হয়নি, তবুও দেখি কেমন কাজ করতে পারি। আজ এত বছর পর আবার ওকে পেয়ে আমার মনটা ভালো হয়ে গেল। এখন যা করার করে ফেলেছি, লাঞ্চ টাইমে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, তাই হবে। এসব মনে মনে ভেবে ওর কাজ করতে লাগলো। এদিকে আমার অবস্থা, ফাইলের কাজ করতে করতে মাথা ঘোরাচ্ছে।
কাজ করছিলাম তখন আমার পাশে থাকা একটা মেয়ে বলে উঠল, আচ্ছা, আপনি কি এখানে নতুন? হ্যাঁ আজকে জয়েন করেছি। ও ও, আমার নাম মিষ্টি। আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ হতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তুমি করে বলতে হবে। ঠিক আছে বলবো। এইসব কথা বলে আমি আর কিছু বললাম না, কারণ আমার হাতে অনেক কাজের চাপ। এখন যেভাবে হোক আজকের ভিতর আমার কাজ শেষ করতে হবে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তখন মিষ্টি আমাকে আবার বলল, কি ব্যাপার, তুমি এখনো কাজ করছো কেন? চলো লাঞ্চ করে আসি। তুমি যাও, আমি এই ফাইলটা শেষ করে আসছি। তাড়াতাড়ি করে আসো, আমি ক্যান্টিনে গেলাম। বলে মিষ্টি ক্যান্টিনে চলে গেল। আমার এখন খাওয়ার সময় নেই, আমার হাতে অনেক কাজ আছে। আজকের ভিতরে কাজ না করতে পারলে কী যে হবে সেটা জানি না। অন্যদিকে এরা খাবার সাজিয়ে বসে আছে আমার জন্য। নিজের কেবিনে থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে আমাকে। আমি একভাবে কাজ করেই যাচ্ছি, কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। প্রথম দিনে আমাকে এত কাজ দিয়ে হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে, এসবই ভাবছিল। এখন খাবার না খেয়েই কাজ করছিলাম। এরা খুব ভালোভাবেই জানে যে এখন ডাকলে আমি শুনবো না, তবু পিয়নকে দিয়ে একটা ডাক পাঠালো। এদিকে আমি কাজ করছিলাম, তখন পিয়ন এসে আমাকে বলল, ম্যাম নাকি আমাকে ডেকেছে, জরুরি কি যেন কথা বলবে। তখন আমি পিয়নকে বলে দিলাম, আমার এখন যাওয়ার সময় নেই, আপনি কি ম্যামকে বলুন যে কাজ শেষ হলেই দেখা করব। পিয়ন কিছু না বলে চলে গেল। আমি কাজ করার উপরেই থাকলাম, কাজ বন্ধ রাখলাম না। এখন বিকাল 4টা বাজে, সবাই চলে যাচ্ছে, শুধু আমি এখনও বসে আছি। আর মাত্র একটা ফাইলের অল্প বাকি আছে, সেটা করলেই আমার কাজ শেষ। কাজ শেষ করতে করতে 5টা বেজে গেল। তারপর আমি ফাইলগুলো নিয়ে ইরা ম্যামের কেবিনে গেলাম। ম্যামের হাতে ফাইলগুলো দিতেই ম্যাম ফাইলগুলো চেক করে বললেন, সব কিছু নাকি ঠিকঠাক আছে। আমি কেবিন থেকে বেরোতে যাবো, তখন ইরা ম্যাম বললেন, আচ্ছা, তোমাকে যে দুপুরে পিয়ন দিয়ে ডেকে পাঠালাম, তুমি এলে না কেন? আমার হাতে এত ফাইল ধরিয়ে দিয়ে আবার বলছেন এলে না কেন? দুপুরে লাঞ্চ করনি? এখনো করিনি, বাসায় গিয়ে লাঞ্চ করব। এখন থাকেন, বাসায় চলে গেলাম। আমার এখানে লাঞ্চ করে যাও। না থাক, আমি বাইরের খাবার খাই না, বাসায় গিয়ে খেয়ে নেব। এটা বাইরের কোথায়, আমি নিজে রান্না করে নিয়ে এসেছি। না ম্যাম, আমি খাবো না, আপনার খাবার আপনি খান। এখন থাকেন, আমি বাসায় চলে যাব। দাঁড়াও, যাওয়ার আগে এখানে সাইন করে দিয়ে যাও। বলে একটা সাদা কাগজ আমার দিকে এগিয়ে দিল। এই কাগজে কি স্বাক্ষর করব? এটা আমাদের কোম্পানির নিয়ম, তোমাকে সাইন করতেই হবে। এখন বেশি কথা না বলে সাইন করো। আমি কাগজে সাইন করে দিয়ে কেবিন থেকে বের হয়ে বাসার দিকে যেতে লাগলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করলাম, তারপর সেটা খেয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আমার শরীরের ওপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে, সেজন্য শরীর ভালো লাগছে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসেই মিষ্টি বলল, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, করব কি? করো। তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় কেউ নেই, আমি একাই থাকি। তুমি একা থাকো মানে? আমি একা থাকি মানে আমি এতিম, আমার মা বাবা কেউ বেঁচে নেই। ও সরি, আমি জানতাম না। আরে সমস্যা নেই, এসব কিছুই না। আচ্ছা, এখন তাহলে কাজ করি, বাকি কথা লাঞ্চে হবে, কেমন? ঠিক আছে করো। তারপর আমরা দুজনে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তখন মিষ্টি আমাকে বলল, চলো লাঞ্চ করে আসি। আজকে আমার তেমন কোনো কাজের চাপ না থাকায় মিষ্টির সাথে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ শেষ করে এসে আবার কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল, ম্যাম ডেকে পাঠিয়েছে। মনে মনে বললাম, জানি না আবার কোন কাজে ফাঁসিয়ে দেবে। ভয়ে ভয়ে ইরা ম্যামের কেবিনে দরজার কাছে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? আসো। আমি ভিতরে গিয়েই বললাম, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তুমি বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? তুমি মিষ্টির সাথে লাঞ্চ করতে গিয়েছিলে কেন? এমনি, মিষ্টি ছাড়া তো আমার ওই অফিসে তেমন চেনা কেউ নেই, তাই গিয়েছিলাম। এরপর থেকে জানো, তোমাকে ওর সাথে না দেখি, দেখলে তোমার খবর করে ছেড়ে দেব বলে দিলাম। কি করতে পারেন আমিও দেখব। মুখে মুখে তর্ক করছো কেন? মুখে মুখে তর্ক করছি না, যা বলে তাই বললাম। আমি মিষ্টির সাথে থাকবো, দেখি আপনি কি করতে পারেন। বেশি বাড়াবাড়ি করলে আমি চাকরি ছেড়ে চলে যাব। তখন এরা হাসতে হাসতে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি এখান থেকে চাইলেও এই চাকরি ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবো না? তুমি কাগজের লেখা পড়ে দেখো কি লেখা আছে। আমি কাগজের লেখাগুলো পড়তে লাগলাম। সেখানে লেখা আছে, আমি সাজ্জাদ এই কোম্পানিতে পিএ এবং স্টাফ পদে থেকে চাকরি নিয়েছি।
যদি আমি 5 বছর আগে এই চাকরি থেকে চলে যাই তাহলে আমাকে 1 কোটি টাকা জরিমানা করতে হবে এবং 5 বছরের জেল হবে। নিচে দেখলাম আমার স্বাক্ষর। কাগজটা ছিঁড়তে যাব তখন ইরা বলল, ছেড়ে লাভ নেই, আমার কাছে এটার হাজার হাজার কপি আছে। অরিজিনালটা ব্যাংকে রেখে এসেছি। আপনি আমার সাথে এমন করলেন কেন? আমার কাছে কাছে রাখার জন্য এখন যাও, নিজের কাজ করো গিয়ে, এবং ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবে না। আমি কিছু বলতে পারলাম না। বাইরে এসে নিজেকে গালাগালি করতে লাগলাম। কেন কাগজে সাইনটা করেছি নিজের ডেস্কে এসে চিন্তা করছিলাম এবং কাজ করছিলাম। কাজ করতে করতে অফিস ছুটি হয়ে গেল, তাই আমার সব কিছু গুছিয়ে অফিসের বাইরে এলাম। একটা রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন হঠাৎ করে আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা দেখে মনে হলো এটা ইরা ম্যামের গাড়ি। হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই, এটা ইরা ম্যামের গাড়ি। ইরা ম্যাম জানালা খুলে আমাকে বলল, এখন কোথায় যাবে? বাসায় নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? কি বাজে কথা বলছেন? আমার মতো ছেলের থাকবে গার্লফ্রেন্ড? এটা ভাবলেন কি করে? বাজে কথা কি বললাম? এবং গার্লফ্রেন্ড থাকবে না কেন? ভালো করে চারদিকে খেয়াল করে দেখতে পারবে কত মেয়ে তোমার উপর ক্র্যাশ খেয়েছে। এসব বাদ দেন তো। আচ্ছা, গাড়িতে ওঠো, তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দেব। না থাক, দরকার নেই, আমি হেঁটে হেঁটেই যাব। কথাটা বলে হাঁটা শুরু করলাম। এর ভেতর এরা অনেকবার আমাকে ডাকলো, কিন্তু আমি পেছন ফিরে তাকালাম না। পকেট থেকে ফোনটা বের করে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম এবং হাঁটতে লাগলাম। অন্যদিকে এরা বলছে, এই ছেলের খেয়াল রাখবো কিভাবে? ও তো আমার একটা কথাও শোনে না। তারপর এরা ওর বাসার দিকে যেতে লাগলো। আজকে আপনাদের বলে দেই, এরা অনেক আগে থেকে আমাকে ভালোবাসে, তাই এরা আমার সাথে এমন করে। সবসময় আমাকে নিজের কাছে রাখতে চায়। আর এদিকে আমি বাসায় এসে ফোনটা চার্জে লাগালাম। তারপর ফ্রেশ হয়ে রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন শুক্রবার থেকে বেশি করে ঘুম পাড়ছিলাম। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। মনে মনে বললাম, আমার বাসায় আবার কে আসবে? আমার তো কোনো রিলেটিভ বা বন্ধু নেই। এইসব ভাবতে ভাবতে দরজা খুললাম। দরজা খুলে আমার চোখ কপাল উঠে গেল, কারণ দরজার সামনে ইরা ম্যাম দাঁড়িয়ে আছে। ম্যাম এখানে কিসের জন্য এসেছে? তার চেয়ে অবাক করার বিষয় হলো, সে আমার ঠিকানা পেল কোথায়? কি ব্যাপার? আমাকে কি বাইরে এভাবে দাঁড়িয়ে রাখবে নাকি ভেতরে যেতে বলবে? হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। ইরা ম্যাম ভেতরে ঢুকে চারদিকে দেখতে লাগলো। তোমার বাসা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কেন? আমি একা মানুষ থাকি, এখানে আমার এইসব ঠিক না করলেও চলবে। তুমি একা থাকো মানে? তোমার বাবা মা থাকে না? আমার মা বাবা বেঁচে নেই। ও, আমি দুঃখিত। সেটা ব্যাপার না। তোমার কোনো রিলেটিভ নেই? আছে, আমার খালা খালু, তবে তাদের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয় না। 5 বছর আগে সেখান থেকে চলে এসেছি। তুমি এসব আমাকে আগে বলনি কেন? এইসব কথা কাউকে বলি না। আরে আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন, আমি নাস্তা নিয়ে এসেছি আপনার জন্য। না থাক, আমি নাস্তা করে এসেছি। আমি এখানে তোমাকে খবরটা দিতে এসেছিলাম এবং আমার সাথে নিয়ে যেতে এসেছিলাম। খাবার দিতে এসেছেন মানে? এবং আমাকে নিয়ে কোথায় যাবেন? কোথায় নিয়ে যাব এটা তোমাকে বলবো কেন? তুমি বোধহয় জানা নেই, তুমি আমার বিয়ে, সবসময় আমার সাথে তোমাকে থাকতে হবে। কিন্তু আজকে তো ছুটির দিন, আজকে আবার কি কাজ আছে? এত কথা না বলে আগে খাবারটা খাও। আমি অপরিচিত কারো দেওয়া কোনো জিনিস খাই না। আমি তোমার অপরিচিত হলাম কবে? আমি তো তোমার কাছের মানুষ। আপনি কেমন করে আমার কাছের মানুষ হন সেটা একটু বলুন তো। কাছের মানুষ তো কাছের মানুষ, এটা বুঝিয়ে বলতে পারবো না। এখন কথা না বলে খাবারটা খাও। না, আমি খাবো না বলে অষ্টমী ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি এরা সকল খাবার প্লেটে সাজিয়ে নিয়ে বসে আছে। আমাকে দেখা মাত্রই আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো এবং বলল, ঠিক আছে, তোমার নিজ থেকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। আপনি আমার হাত ছাড়ুন। আপনাকে আমার বাসা ঠিকানা কে দিয়েছে এবং আমার জন্য কে খাবার আনতে বলেছিল? আমি নিজের হাতে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি এবং তোমার বাসার ঠিকানা আমি ম্যানেজ করেছি, বুঝছো? এখন কথা না বলে খাবারটা খাও। তারপরে এক প্রকার জোর করে আমাকে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষ করে এরা আমার আলমারির কাছে গেল এবং সেখান থেকে ওর পছন্দ মতো একটা টি শার্ট ও প্যান্ট বের করে আমার হাতে দিয়ে বলল, এখন এইসব পরে নাও, তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব। আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন সেটা একটু বলবেন প্লিজ। সেটা গেলেই দেখতে পারবে। এখন তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো, যাও। তারপর আমি রেডি হয়ে বাইরে এলাম। তারপর এরা আমাকে নিয়ে ওর গাড়িতে বসালো। এরা গাড়ি চালাচ্ছে এবং আমাকে প্রশ্ন করছে। আমি শুধু হু হু করেই যাচ্ছি, কিছুই বলছি না।
সব প্রশ্ন কি আমি করব নাকি তুমিও কিছু বলবে? আমার প্রশ্ন করতে ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে? প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ, কেন? জীবনে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে, সেগুলো উত্তর দিতে দিতে এইসবে অভ্যাস হয়ে গেছে, তাই কাউকে প্রশ্ন করতে মন চায় না। তখন ইরা গাড়ি থামিয়ে বলল, চলো, আমরা এসে গেছি। গাড়ি থেকে নেমে দেখলাম একটা বাড়ির সামনে এসেছে। এরা বাড়িটার ভেতরে যাচ্ছে, সাথে আমাকেও নিয়ে যাচ্ছে। ভেতরে প্রবেশ করে দেখি কয়েকটা মেয়ে বসে আছে। এগুলো বোধহয় ইরার বান্ধবী হবে। ইরা এবং আমাকে দেখে সবাই আমাদের কাছে এলো। ইরা আমাকে মেয়েগুলোর সাথে পরিচয় করে দিল। তখন একটি মেয়ে ইরাকে বলে উঠল, আচ্ছা, তাহলে এই সেই ছেলে যাকে তুই ভালো। বাকিটা বলার আগে ইরা মুখ চেপে ধরল। তুমি সোফায় বসো, আমরা এক্ষুনি আসছি। বলেই ইরা এবং মেয়েগুলো একটা রুমে চলে গেল। আমি বাসাটাকে দেখছিলাম। বাইরে থেকে অনেক ছোট মনে হয়, তবে ভেতরটা অনেক বড়। একা একা বসে থেকে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। অন্যদিকে ইরা এবং মেয়েগুলো রুমে ঢোকার পর বলল, তোদের কি কোনো বুদ্ধি নেই নাকি? ওর সামনে এইসব কথা বলছিস কেন? এরপর থেকে ভুলে এইসব কথা বলবি না। তুই ওকে ভালোবাসিস, সেটা বলবো না কেন? তোকে বলতে না করেছি, তুই বলবি না, ব্যাস। আচ্ছা, তুই কি সত্যি ওকে ভালোবাসিস? হুম, অনেক ভালোবাসি। তাহলে 5 বছর আগে ওকে ছেড়ে গেছিলি কেন? সেটা কি আমি ইচ্ছে করে গিয়েছিলাম? আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল। তবে আমি আমার জুয়ের কাছ থেকে রোজ ওর খবর নিতাম। ও কেমন আছে, কি করে, এইসব। বাকিটা পরে বলিস, এখন চল, সাজ্জাদ একা বসে আছে। তারপর ওরা সবাই রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখি আমি সোফার উপর বসে আছি। তখন ইরা বলল, এভাবে বসে আছো কেন? এটা ছাড়া আর কি করব? আচ্ছা, আমাকে একটু বলুন, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাদের বন্ধুদের ভিতর আমাকে কেন টেনে নিয়ে এসেছেন? না, এমনি। আমরা প্রত্যেক শুক্রবার সকল বন্ধুরা মিলে সময় কাটাই, তাই ভাবলাম আজকে তোমাকেও নিয়ে আসি। তারপর এরা আমাকে ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দিতে লাগলো। পরিচয় শেষ করে সবাই গল্প করতে লাগলো। এক পর্যায়ে এরার বান্ধবী নীলা আমাকে বলল, আচ্ছা ভাই, একটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার বাসায় কে কে আছে? আমার বাসা কেন, আমার জীবনেও কেউ নেই। যারা ছিল তারাও এখন আমাকে আপন মনে করে না। কথার মানে বুঝলাম না। তুই এই প্রশ্ন করতে গেলি কেন? ওর কথার মানে তুই বুঝতে পারছিস না ও কি বলেছে? আরে ম্যাম, বাদ দেন এসব। এই টপিক নিয়ে কথা না বললেই ভালো হবে। ওকে, এখন এই বিষয় নিয়ে কেউ আর কথা বলবে না। এখন চলো, খাবার খাবে। কয়টা বাজে একটু বলবেন? 1:30 বাজে। এখন তো সময় শুনে লাভ নেই। ছুটির দিনে কোথায় যাবে? বাসায় যেতে হবে। ধুর, কথা না বলে এখন খাবার টেবিলে চলো তো। পরে আমরা সবাই খাবার টেবিলে গিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করে আবার সোফায় বসলাম। একটু পর ইরা শহর সকল ফ্রেন্ড এলো এবং আমার সাথে গল্প করতে লাগলো। বিকেল 4টা। ইরাকে বাসায় যাব বলে বের হলাম। আরে তোমার একা দরকার নেই, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসছি, চলো। না থাক, তার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। যেতে পারবে তো? আমি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবো? তে বারবার একই কথা জিজ্ঞাসা করছো? না, এমনি তাই জিজ্ঞেস করলাম। বাসায় গিয়ে আমাকে কল করবে। আপনার নাম্বার আমার কাছে নেই। তাহলে নাম্বারটা নিয়ে যাও। তার দরকার নেই। চলে এলাম ওখান থেকে। আরও দাঁড়িয়ে থাকলে অনেক কথা বলবে। আজকে আমার দিনটাই নষ্ট। বাসায় না গিয়ে একটু নদীর পাড়ে গেলাম। সেখানে বসেছিলাম। রাত পর্যন্ত বসে থেকে ওখান থেকে বাসায় যাওয়ার জন্য হেঁটে চলেছি। নিচু রাস্তার পাশে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা অনুসরণ করে সেখানে গেলাম। দেখলাম একটা ছেলে একটা মেয়েকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দেরি না করে হাতে একটা লাঠি নিলাম, তার সাথে মুখে রুমাল বেঁধে নিলাম। তারপর ছেলেটার কাছে গিয়ে কিছু না বলে ছেলেটার হাতে লাঠিতে জোরে একটা আঘাত করলাম। ছেলেটা মাটিতে পড়ে গেল। ছেলেটিকে কিছু বলতে না দিয়ে ওখানে মারতে লাগলাম। মারার পর ছেলেটাকে বললাম, এরপর থেকে কোনো মেয়ের সাথে এমন করতে দেখলে আরও খারাপ অবস্থা করব। তারপর ছেলেটিকে আর পাইকে দৌড়ে পালিয়ে গেছে। তখন মুখ থেকে রুমালটা খুলে আমি মেয়েটির দিকে তাকে অনেক বড় শখ খেলাম, কারণ মেয়েটি হলো ফারিয়া। কিন্তু ফারিয়া এই শহরে কী করছে এবং এত রাতে বাইরে কেন এসেছে? ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি? আমি কি আরো ভাইয়া না? তার আগে বল, তুই এত রাতে এখানে কি করছিস? আমি এখানে আমার বান্ধবীর বাসায় বেড়াতে এসেছি। চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি এবং এরপর থেকে আর কখনো রাতের বেলা বাইরে বের হবি না। ফারিয়া আমাকে ঠিকানা বলল। তারপর আমি ফারিয়াকে নিয়ে হাঁটতে লাগলাম। তুমি আজকে সময় মতো না এলে যে আমার কি হতো। আমি নিশ্চুপ। আমাকে ক্ষমা করে দিও।
তোমার সাথে আগের ব্যবহারের জন্য। তোমার সাথে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি। খালামণি খালু কেমন আছে? তারা ভালো আছে, তবে তারা এখন তোমাকে খুব মিস করে। তুই প্লিজ আবার আমাদের সাথে বাসায় গিয়ে থাকো। সেটা পারবো না। আগে তোমার নামে মিথ্যা কথাগুলো না বললে বোধহয় তুমি আজ আমার সাথে থাকতে। এসব বাদ দে, তার আগে বল তুই ঢাকায় কেন এসেছিস? আমি এখানে আমার বান্ধবী বাসায় বেড়াতে এসেছি। তুমিও এখানে থাকো নাকি? হ্যাঁ, আমার বাসা তোদের বাসা থেকে একটু সামনে। আচ্ছা, তুমি এখন কি করো? এখন চাকরি করি। কোথায় চাকরি করো? আমি কেন তোকে বলতে যাব? চুপচাপ আমার সাথে চল। আমার রাগ দেখে ফারিয়া আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ আমার সাথে হাঁটতে লাগলো। ফারিয়াকে ওর বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা অফিসে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে বললো ম্যাডাম নাকি আমাকে ডাকে। ম্যামের কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? আসো, চেয়ারে বসে পড়ো। আমাকে ডেকেছিলেন ম্যাম? দেখেছিলাম। কালকে সকালে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে রাজশাহী যাব। আমাকে কেন নিয়ে যাবেন? অফিসের কাজে যেতে হচ্ছে, এবং তুমি যেহেতু আমার বিয়ে, তাই তোমাকেও সাথে যেতে হবে। কখন বের হবেন? কালকে সকালে রেডি থেকো, আমি তোমার সামনে গাড়ি নিয়ে যাব। ওখান থেকে সোজা রাজশাহী চলে যাব। আমরা দুজনেই যাবো না আমাদের সাথে কেউ যাবে? আমাদের সাথে আমার বোনের বন্ধু যাবে, তবে চিন্তা করো না, ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমরা হোটেলে গিয়ে উঠব। ঠিক আছে, তাই হবে। আরে শোনো, এখন আমার সাথে চলো আগে। কোথায় যাব? আমার অনেক কাজ আছে তো। তুমি ভুলে যেও না, তোমার বস কিন্তু আমি, তাই আমি যা বলবো তাই করতে হবে। এখানে আমার কিছু বলার মতো আর ভাষা থাকলো না। ইরা ম্যামের পিছন পিছন যেতে লাগলাম। ইরা ম্যাম গিয়ে তার গাড়িতে বসলো। গাড়ির ভিতরে বসার পর ইরা গাড়ি চালাতে শুরু করলো। একটু পর একটা শপিং মলের সামনে এলো। আমি গাড়ি থেকে নামলাম, আমার সাথে ইরাও গাড়ি থেকে নামলো। তারপর ইরা ভিতরে ঢুকলো, ওর পিছন পিছন আমি ভিতরে ঢুকলাম। ইরা প্রথমে জামা কাপড়ের দোকানে ঢুকলো। সেখান থেকে মেয়েদের কর্নারে আমাকে নিয়ে গিয়ে কয়েকটা শাড়ি দেখিয়ে বললো, এর ভিতর কোনটা আমার পছন্দ। আমি কয়েকটা শাড়ি দেখলাম, ম্যাম সেগুলো প্যাক করতে বলল। তারপর ম্যাম ছেলেদের কর্নারে এসে আমার সাইজের কয়েকটা টি শার্ট দেখতে লাগলো। আরে ম্যাম, আপনি কি করছেন? বাইরে দাঁড়িয়ে আছো কেন? গাড়ির ভেতরে আসো। দেখছো না কি করছি? আমার মাপ নিছেন কেন বলুন তো? একজনকে দেব তাই। এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। এরা অনেকগুলো টি শার্ট দেখে নিল, তারপর প্যান্ট নিল, সেগুলো প্যাক করে নিয়ে বাইরে এলো। তারপর আমাকে নিয়ে অফিসে ফিরে এলো। অফিসে আসার পর এরা ওর কেবিনে চলে গেল। আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। আজকাল দেখছি ম্যামের সাথে একটু বেশি ঘোরাঘুরি করছো, কাহিনীটা কি? কি বলবো বলো, ম্যামের পিএ হিসেবে আমাকে নিয়েছে, এখন সবসময় আমাকে তার সাথেই থাকতে হয়, না হলে তো হয় না। ও আচ্ছা, এখন কোথায় গিয়েছিলে? এখন একটু শপিং মলে গিয়েছিলাম। তারপর মিষ্টি আর কিছু বললো না। তখনই ম্যামের কেবিন থেকে ডাক এলো। ম্যামের কেবিনে যেতেই ম্যাম একটা বড় ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা বাসায় নিয়ে গিয়ে খুলে দেখবে, এবং আজকের মতো তোমার ছুটি, তুমি বাসায় চলে যাও। এর ভিতরে কি আছে একটু বলবেন? সেটা বাসায় গিয়ে ব্যাগটা খুললে দেখতে পারবে। আমি কিছু না বলে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ব্যাগটা খুললাম। ব্যাগের ভেতর সব নতুন জামা কাপড়, যেটা আমাকে সাথে নিয়ে কিনে এসেছিল সেগুলো। জামা কাপড়ের সাথে একটা চিঠি আছে। চিঠিতে খুললাম, কি আছে সেটা দেখার জন্য। চিঠিতে লেখা ছিল, এইসব জামা কাপড় সব কিছু তোমার জন্য কিনেছি, প্লিজ কালকে তুমি এর ভেতর থেকে যে কোনো একটা পরে রেডি হয়ে থেকো। তারপর আর কিছু লেখা নেই। আমি মুচকে একটা হাসি দিয়ে সব জামা কাপড় আলমারিতে তুলে রেখে দিলাম। রাতের বেলা সব কিছু গুছিয়ে নিলাম, কারণ সকালবেলা আমাকে রাজশাহী যেতে হবে। সকালবেলা রেডি হয়ে বাসায় বসে আছি। একটু পর ম্যাম গাড়ি নিয়ে এলো। আমি ব্যাগ নিয়ে গাড়িতে বসে অবাক হলাম, কারণ গাড়িতে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কারণ গাড়িতে ফারিহা বসে আছে, কিন্তু ফারিহা এখানে কেন? ফারিহা, তুই এখানে কি করছিস? আমি রাজশাহী যাচ্ছি আপুর সাথে। ম্যাম, আপনি একজনের কথা বলেছিলেন যে আমাদের সাথে যাবে, ফারিহা সেই জন্য নাকি? আচ্ছা, তোমরা একে অপরকে চেনো নাকি? খুব ভালো করেই চিনি। সাজ্জাদ হলো আমার। বাকিটা বলতে না দিয়েই থাক, আর বলার দরকার নেই আমি তোর কি হই। ম্যাম, আপনি ফারিহাকে বলে দিন আমার সাথে যেন কথা না বলে। ঠিক আছে, বলে দেব। এখন গাড়িতে ওঠো, বাকি কথা রাস্তায় বলে নিব। গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। অনেকক্ষণ পর এরা আমাকে বলল, আচ্ছা সাজ্জাদ, ফারিয়া তোমার কি হয় আমাকে একটু বলো। ও আমার কি হয় সেটা বললে আপনি ওকে দেখতে পারবেন না।
এবং ওর ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবে না প্লিজ। ঠিক আছে, তোমার বলা লাগবে না, আমি ফারিয়ার কাছ থেকে শুনে নিচ্ছি। আমি কিছু না বলে কানের ভেতর হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। অন্যদিকে এরা। ফারিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপু, বলুন কি বলবেন? তুমি সাজ্জাদের কি হও? না আপু থাক, ভাইয়া তো বলতে না করে দিয়েছে। তোমার ভাইয়ার কথা বাদ দাও, তুমি আমাকে বলো তুমি সাজ্জাদের কি হও। তার আগে বলুন, সত্যি কথা বললে আমাকে কিছু বলবেন না? ঠিক আছে, বলবো না, এবার তুমি বলো। আমি শাহজাতের খালাতো বোন। খালাতো বোন কথাটা শুনে এরা কিছুক্ষণ চুপ রইল। তারপর ফারিয়াকে বলতে লাগলো, আচ্ছা, তাই আমি ভাবি সাজ্জাদ তোমার সাথে এমন ব্যবহার করে কেন? আমাকে প্রশ্নের উত্তর দেবে। বলুন কি প্রশ্ন? তুমি সাজ্জাদের সাথে এমন ব্যবহার করতে কেন? আসলে তখন আমি ছেলেদের দেখতে পারতাম না, তাই ওর সাথে অমন ব্যবহার করতাম। কিন্তু এখন এই সব সমস্যা ঠিক হয়ে গেছে। ঠিক তো হবেই, তোমার পথের কাঁটাকে যে বাসা থেকে বের করে দিয়েছো। আমি সত্যি বলছি, আমি ভাবতেও পারিনি যে ভাইয়া বাসা থেকে সত্যি সত্যি চলে যাবে। থাক, হয়েছে, এখন আর বলতে হবে না। ভুল যখন করেছো এর শাস্তি তুমি ঠিকই পাবে। প্লিজ আপু, তুমি আমার উপর রাগ করে থেকো না। আমার তোমার উপর কোনো প্রকার রাগ নেই, তুমি নিশ্চিত থাকতে পারো। পারলে আমাকে একটু হেল্প করো। বলো কি হেল্প লাগবে? আমি তোমাকে সকল প্রকার সাহায্য করতে প্রস্তুত আছি। সেটা এখন বলবো না, হোটেলে গিয়ে বলবো। কিন্তু আমি তো বাসায় চলে যাব, তখন বলবি কিভাবে? চিন্তা করো না, তোমার নাম্বার আমার কাছে আছে, ফোন দিয়ে বলে দেবো কি করতে হবে। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, তোমার ভাইয়ের কি মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই কেন? সেটা জানি না, আমি ওকে ছোটবেলা থেকে এরকম দেখে আসছি। তোমার ভাইয়া কি কোনো প্রকার ছ্যাঁকা খেয়েছিল? এইসব কি বলছো? ও কোনোদিন মেয়েদের সাথে ভালোভাবে কথা বলেনি। আর ও কিনা প্রেম করে ছেঁকা খাবে? ভাবলে কি করে? ছ্যাঁকা খাইনি, তাহলে সবসময় এমন চুপচাপ থাকে কেন? সেটা বলতে পারবো না। এভাবে তারা দুজন নানা কথা বলতে লাগলো। এদিকে আমি কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙলো এরার ডাকে। আর কত ঘুমাবে? যাও, ফারিয়ার ব্যাগটা বের করে দিয়ে এসো। আমি যাব না, ড্রাইভারকে পাঠাচ্ছি। তারপর ড্রাইভারকে পাঠিয়ে দিলাম ফারিয়ার ব্যাগগুলো নামিয়ে দেওয়ার জন্য। ফারিয়াকে নামিয়ে দিয়ে আমরা চলে গেলাম হোটেলে, যেখানে আমরা রাতে থাকবো। একটু পর আমরা হোটেলে চলে এলাম। এখানে আমাদের জন্য 2টা রুম নেওয়া হয়েছে। একটা ম্যাম থাকবে, অন্য রুমে আমি। আমার ব্যাগগুলো নিয়ে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আমার অনেক ঘুম পাচ্ছে। ঘুম ভাঙলো রাতে দরজার শব্দে। আওয়াজ শুনে বুঝলাম ইরা ম্যাম ডাকাডাকি করছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। ইরা ম্যাম ভিতরে এলেন। তারপর বললেন, এত ঘুম তোমার আসে কোথা থেকে? আমার মন ভালো না থাকলে আমার অনেক ঘুম আসে, তাই ঘুম আসছি। আচ্ছা, আজকে কি মনে করে তোমার মন খারাপ হচ্ছে? আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে তাই। ও, আমি দুঃখিত। সমস্যা নেই। মন খারাপ থাকলে মিথ্যা হাসি ভালোই দিতে পারো। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে এসো, খাবার খেতে হবে। আসার পর থেকে এখনো কিচ্ছুই খাওনি। আমার খাওয়া নিয়ে আপনার এত চিন্তা কেন? সেটা পরে বলবো, এখন ফ্রেশ হয়ে নাও। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুমে থাকার সময় এরা খাবার অর্ডার করে নিয়েছিল। আপনি খাবার খেয়েছেন কি? না, আমি এখনো খাইনি, দুজনে একসাথে লাঞ্চ করব। ও, কালকে অফিসে কখন যাবেন? সকাল 10টায় আমাদের মিটিং হবে, তার আগে আমাদের বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। এর ভেতর খাবার চলে এলো। আমি খাবার খেয়ে নিলাম। ইরা ম্যাম আমার সাথে বসে থেকে খাবার খেয়েছে। 2জন খাবার শেষ করে ইরা ম্যাম তার রুমে চলে গেলেন। আমি আমার রুমেই ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ম্যামের সাথে অফিসে চলে গেলাম। আমাদের মিটিং দুপুর 2টা পর্যন্ত হলো। মিটিং দুপুরবেলা শেষ হওয়ার কারণে আমরা অফিসের ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিলাম। ম্যাম, তাহলে এখন হোটেলে ফিরে যাই? না, অনেক দিন পর এখানে এসেছি, আজকে শুধু ঘোরাঘুরি করব এবং আমার সাথে তুমিও থাকবে। ঠিক আছে, তাহলে বলুন কোথায় যাবেন? একটা ভালো জায়গায় নিয়ে চলো, যেখানে থাকলে ভালো লাগবে। ঠিক আছে চলুন। আমরা অফিসের গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম। ইরা ম্যামকে প্রথম দিনে নিয়ে গেলাম নদীর পাড়ে। নদীর কাছে এসে গাড়ি থামাতে ম্যাম গাড়ি থেকে নেমে কাকে যেন কল করলো এবং কি যেন কথা বলে সেটা আমি শুনতে পেলাম না। আমাকে একটু পানির কাছে নিয়ে চলো। পানির কাছে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকুন। এই নদীতে সবসময় স্রোত থাকে, তাই পানির কাছে না গেলেই ভালো হবে। তবুও আমাকে একবার নিয়ে চলো প্লিজ। ঠিক আছে আসুন, তবে পানির কাছে যেতে পারবেন না। ঠিক আছে, যাব না, এখন চলো। তারপর ম্যামকে নিয়ে নদীর পানির কাছে গেলাম। কিছুক্ষণ পানির কাছ থেকে
আবার উপরে উঠে এলাম। উপরে উঠে এসে আমি অবাক হয়ে গেলাম, কারণ উপরে খালা খালু ফারিহা দাঁড়িয়েছে। এত বছর পর তাদের দেখে খুশি না হয়ে আমার রাগ উঠছে। ম্যাম, আপনি কি এখন হোটেলে ফিরে যাবেন? আর একটু পরে যাও, মাত্রই তো এলাম। এখন না গেলে আপনি থাকুন, আমি চলে গেলাম। কি হয়েছে সেটা বলবে তো? এখানে কিছুই বলতে পারবো না, হোটেলে গিয়ে বলবো। এখন আপনি বলুন, যাবেন নাকি এখানেই থাকবেন, কোনটা? তুমি না থাকলে আমি এখান থেকে কি করব? চলো যাই। আমি মাথায় রাগ নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চালু করে চালাতে যাব, তখন খালামণি বললেন, সাজাদ, আমার কথা শুনে যা। আপনাদের সাজ্জাদ মরে গেছে, আমি সাজ্জাদের মতো দেখতে আরেকজন। আমাদের ক্ষমা করে দিস। আমি আর কোনো প্রকার কথা শুনলাম না, গাড়ি নিয়ে সোজা হোটেলে চলে এলাম। রাস্তায় এটা অনেকবার বলেছিল, খালা খালুর সাথে কেন কথা বললাম না। আমি কিছুই বলিনি। আগে যখন ইনকাম করতাম না, তখন তারা আমাকে দেখতে পারতো না। এখন ইনকাম করি, এখন আমাকে তাদের মনে পড়েছে। হোটেলে ফিরে এসে আমি আমার রুমে চলে এলাম। এরা অনেকবার আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু আমি বলিনি। পরের দিন সকালবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আসছিলাম, তখন এরা বলল, আচ্ছা, তুমি কালকে তাদের সাথে কথা বললে না কেন? তারা কে যে তাদের সাথে আমি কথা বলতে যাব? কেন? তারা তোমাকে ছেলের মতো দেখে। এখন ইনকাম করি, তাই আমাকে ছেলের মতো দেখে। আর যখন ইনকাম করতাম না, তখন আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। সেটা কি ভুলে গেছো? এরা আমার কথা শুনে আর কিছু বললো না। দুপুরের দিকে আমরা রাজশাহী চলে এলাম। ম্যাম আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে সে তার বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছিলাম। চোখ গেল ইরা ম্যামের কেবিনের দিকে। তাকে দেখলাম ইরা ম্যাম মাথায় হাত দিয়ে বসে আছে। মনে হয় মাথায় অনেক ব্যথা করছে। হঠাৎ করে সে তার চেয়ার থেকে পড়ে গেল। তখনই আমি পিএন সহ অফিসের কয়েকজনকে ডাক দিলাম এবং ম্যামকে হসপিটালে নিয়ে গেলাম। ইরা ম্যাম এখন কেবিনে আছে, ডাক্তার তার চেক আপ করছে। অফিসের সবাইকে পাঠিয়ে দিয়েছি। ম্যামের এমন ঘটনা শুনে ইরা ম্যামের মা বাবা ও বোন সবাই চলে এসেছে। একটু পর ডাক্তার বাইরে এলো। ইরার বাবা তার কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, আমার মেয়ের অবস্থা কেমন? আপনার মেয়ের যে হার্টের প্রবলেম সেটা জানেন না? জানি তো। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার মেয়ের হার্টে অপারেশন করতে হবে, না হলে সে বাঁচতে পারবে না। আপনারা অপারেশন শুরু করুন, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। আপনারা শুধু আমার মেয়েকে বাঁচিয়ে দিন। আমরা চেষ্টা করব আপনার মেয়েকে বাঁচানোর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে আপনার মেয়ের যে হার্ট সেটা নেই। তবুও আমরা খোঁজ নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, দেখুন। এখানে সাজ্জাদকে, রোগী আপনার সাথে কথা বলতে চাই, আপনি ভিতরে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে আমি ভিতরে গেলাম। এরা যে হার্টের সমস্যা সেটা আমি আজকে জানলাম। কেবিনের ভিতরে ঢুকে দেখি এরা বেডে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমি গিয়ে ওর পাশে বসতেই আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, তুমি চিঠিটা বাইরে গিয়ে পড়ে এসো এবং আমার একটা কথা রাখবে। আপনি বলুন কি কথা রাখতে হবে? আমি যদি মারা যাই তাহলে তুমি কি আমাকে ভুলে যাবে? না, জীবনেও বলবো না। তোমার কাছে আর একটা জিনিস চাইবো, দিবে? আমার কপালে তোমার ঠোঁটের স্পর্শ দেবে? আমি কোনো কিছু না ভেবে ইরার কপালে একটা চুমু দিলাম। তখন ইরা বলল, এবার আমি মারা গেলেও আমার কোনো সমস্যা নেই। তুমি বাইরে গিয়ে চিঠিটা পড়ে এসো প্লিজ। আমি ইরাকে কিছু না বলে বাইরে চলে এলাম। আজকে কেমন জানি ইরার প্রতি প্রচুর মায়া হচ্ছে। মনে হচ্ছে নিজের জীবন থেকে বড় কিছু হারিয়ে ফেলছি। হসপিটালে ফাঁকে একটা জায়গায় এসে চিঠিটা খুললাম। অনেক বড় চিঠি। আমি পড়তে লাগলাম। চিঠিতে লেখা, অনেক দিন আগে চিঠিটা তোমাকে দেব ভেবেছিলাম, কিন্তু সাহস না হওয়ার কারণেই দিতে পারিনি। আজকে কেন যেন মনের ভেতরে অনেক সাহস চলে এলো, যার জন্য চিঠিটা তোমাকে দিলাম। একজন মানুষ কখন কাকে ভালোবেসে ফেলে কেউ বলতে পারবে না। আমিও যেমন তোমাকে ভালোবেসেছি, কিন্তু আফসোস কথাটা তোমাকে বলতেও পারলাম না। তার চেয়েও বড় কথা, আমি তোমাকে আর পাবো না। তুমি আমার কাছে অনেকবার জানতে চেয়েছিলে যে আমি কেন তোমাকে এত ডিস্টার্ব করি। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সাথে অমন ব্যবহার করতাম। তোমার সাথে হালকা দুষ্টুমি করলে অনেক ভালো লাগতো। আমি তোমাকে ভালোবাসি সেদিন থেকে, যেদিন তোমাকে ভার্সিটিতে প্রথম দেখেছিলাম। তোমাকে আমার পছন্দ হওয়ার কারণে সেদিন ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু আফসোস সেটা তোমাকে বলতে পারিনি, কারণ ভার্সিটি থেকে আমি এমনি এমনি চলে যাইনি। আমার এই হার্টের সমস্যার কারণে ওখান থেকে চলে এসেছিলাম।
তখন ভেবেছিলাম তোমাকে বোধহয় হারিয়ে ফেলেছি। পরবর্তীতে আবার যখন তোমার সাথে আমাদের অফিসে দেখা হয়, সেদিন খুব খুশি হয়েছিলাম। তোমার সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগতো, তাই তোমাকে নিজের বিয়ে বানিয়ে রেখেছিলাম, যেন সবসময় তোমাকে নিজের কাছে পাই। কিন্তু আফসোস, এ জীবনে আমি তোমাকে পাবো না। ভেবেছিলাম আমার জন্মদিনে তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু সেটা আর হবে না। আমার আর বেশি দিন বাঁচবো না। 48 ঘন্টার ভেতরে যদি হার্ট না পাওয়া যায়, তাহলে আমাকে বাঁচানো যাবে না। তোমার কাছে আমার শেষ কয়েকটা আবদার, সেটা হলো আমি যদি মারা যাই তাহলে সব সময় হাসি খুশি থাকবে, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নেবে, এবং তোমার মেয়ের নাম রাখবে আমার নামে। আমার কথা মনে পড়লে তুমি তোমার মেয়ের দিকে তাকিয়ে থেকো, সব ঠিক হয়ে যাবে। আর একটা শেষ কথা, তুমি প্লিজ শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরো এবং আমার পাশে বসে থাকবে মৃত্যুর আগে। এটাই আমার চাওয়া। এতে তোমার ভালোবাসার কথা না বলার মানুষটি এরা। চিঠিটা পড়ে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি জানতাম না কোনো মানুষ আমাকে এতটা ভালোবাসতে পারে। আমার এখন দেরি করলে চলবে না, ইরার কাছে যেতে হবে। আমি সোজা ইরার কেবিনে চলে গেলাম। ইরা বেডে শুয়ে কি যেন চিন্তা করছিল। আমি কোনো কিছু না ভেবে ইরাকে জড়িয়ে ধরলাম এবং বলতে লাগলাম, আমাকে এত ভালোবাসো সেটা বলনি কেন? বলে কি হবে, আমার হাতে তো আর বেশি সময় নেই। তুমি চিঠিটা পড়েছো, এটাই অনেক। তোমার কাছে অনুরোধ, আমি মারা গেলে তুমি আমার কথা মনে রেখো, কেমন? কিছু হবে না তোমার, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে, তুমি পুরো সুস্থ হয়ে যাবে। তুমি আমার হাতটা ধরে রাখো প্লিজ, না হলে আমার ভালো লাগছে না। এরা ভালোভাবে কথা বলতে পারছে না, কারণ ওর মুখে মাস্ক লাগানো। আমি এর হাত ধরে ওর কাছে বসে থাকতে লাগলাম। রাত পর্যন্ত ওর হাত ধরে বসেছিলাম ওর পাশে। রাত ইরাকে ঘুম পাড়িয়ে ওর পাশে বসে রইলাম। এদিকে 48 ঘন্টার ভিতর 36 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন এরার হার্টের ব্যবস্থা হয়নি। এরার পরিবার এটা নিয়ে খুব চিন্তা করছে। আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। অনেকক্ষণ ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। কিনেছি সেটা পরে জেনে যাবেন। এরার বেডের পাশে বসে একটা চিঠি লিখলাম এবং এরার হাতে দিয়ে বললাম, এরা, তুমি চিঠিটা তখনই খুলবে যখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি লেখা আছে এই চিঠিতে? সেটা এখন না, যেদিন সুস্থ হবে সেদিন চিঠিটা খুলবে, তার আগে না। কথাটা বলে এরার কপালে এবং হাতে একটা চুমু দিয়ে ভালো থেকে বলে বের হয়ে এলাম। হসপিটালে বাইরে এসে শাহাদাতকে কল দিলাম, একটা ঠিকানা দিলাম, সেখানে দুপুরে চলে আসতে বললাম। তারপর আমি সেখানে চলে গেলাম। এদিকে এরার হাট এখনও খুঁজে পাওয়া যায়নি। সবাই এটা নিয়ে অনেক চিন্তায় আছে, কীভাবে ওর হার্ট পাবে। অপারেশনের আর 1 ঘন্টা বাকি আছে। হঠাৎ করে তখন একটা হার্ট পাওয়া গেল, সেটা দিয়ে ইরার অপারেশন করা হলো। এত কিছু হয়ে যাচ্ছে, তবুও এদিকে আমার কোনো খবর নেই। আমাকে কোথায় খুঁজে পাচ্ছে না কেউ, কোথায় আছে কেউই জানে না। 3 মাস পর সেদিন ইরার অপারেশন সময় মতোই হয়, সে বেঁচে যায় এবং ইরাকে 3 মাস বেড রেস্ট নিতে বলা হয়। আজকে 3 মাস শেষ হয়ে যাচ্ছে, এরা এখন পুরোপুরি সুস্থ। একদিকে সে অনেক রেগে আছে, কারণ এত কিছু হয়ে গেল তবুও সাজ্জাদ দেখতে আসেনি, এবং এরার অপারেশনের দিন থেকে সাজ্জাদকে আর দেখাও যায়নি। এরা অনেক জায়গায় সাজ্জাদের ব্যাপারে খোঁজ নিয়েছে, কিন্তু কেউ বলতে পারে না সাজ্জাদ কোথায় গেছে। একদিন রাতের বেলা এরা কী যেন ভেবে তার ব্যাগ চেক করছিল, তখন হঠাৎ করে একটা কাগজ পেল। কাগজটা ছিল সাজ্জাদের লেখা সেই চিঠি। তখন এরার মনে পড়ে গেল সাজ্জাদ তাকে চিঠিটা পড়তে বলেছিল পুরোপুরি সুস্থ অবস্থায়। এরা দেরি না করে চিঠিটা খুলল এবং পড়তে লাগলো। এরা দেখলো চিঠিটা তার চিঠির থেকেও বড়। এরা প্রথম থেকে পড়তে লাগলো। সাজ্জাদ চিঠিতে লিখেছিল, আমি জানি এরা, তুমি যখন চিঠিটা খুলবে তখন তুমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ থাকবে। তার আগে আমাকে মাফ করে দিও। তোমার অপারেশনের সময় তোমার সাথে থাকতে পারিনি, তার চেয়ে বড় কথা হলো তোমার সাথে এতদিন দেখা করতেও আসতে পারিনি। সেদিন যদি তুমি হসপিটালে চিঠিটা আমাকে না দিতে, তাহলে আজকে তুমি আমার কাছ থেকে চিঠিটা পেতে না। আমারও তোমাকে ভালো লাগতো, কিন্তু আমি বুঝতাম না এটা ভালোবাসা নাকি ভালো লাগা, তাই তোমাকে কিছু বলিনি। তবে আজ আমি বলছি, তোমার চিঠি পাওয়ার পর থেকে অনেক ভালোবেসে ফেলেছি, যেটা কিনা বলে বোঝাতে পারবো না। আমার এই লাইনটা পড়ে তুমি যেমন খুশি হয়েছো, প্লিজ সারা জীবন এভাবে খুশি থাকবে। তুমি যেমন আমাকে কয়েকটা আবদার করেছিলে, আমি তোমাকে সেই কয়েকটা আবদার করব। তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও, এবং যদি তোমার কোনো ছেলে হয় তাহলে তার নাম আমার নামে রেখে দিও। আমার কথা মনে পড়লে তুমি তোমার ছেলেকে দেখো, সব ঠিক হয়ে যাবে। এখন বলবে আমি কোথায়? আসলে আমি এমন জায়গায় চলে এসেছি
যেখান থেকে হাজার চাইলেও ফেরা যাবে না। তবে আমার কথা মনে পড়লে তোমার বুকে হাত দিয়ে হার্টবিট শুনবে। আমি তোমার হার্টের ভিতরে আছি, সবসময় তোমাকে নিজের করে রেখে দিয়েছি। তবুও যদি আমার কথা মনে পড়ে, তাহলে রাতের আকাশে যে তারা বেশি জ্বলবে মনে করবে সেটাই আমি। আমি জানি তুমি এখন অনেক কাঁদছো, একদম কাঁদবে না। তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হবে। তুমি হাসি খুশি থাকলে আমিও হাসি খুশি থাকবো, এবং তোমার হার্টবিট হয়েই সবসময় তোমার খেয়াল রাখবো। সত্যি সেই কয়েক ঘন্টায় তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার সাথে থাকতে পারলাম না। এজন্য আমাকে ক্ষমা করে দিও, এবং আমাকে সবসময় নিজের মধ্যে মনে করো, এবং সবসময় হাসি মুখে থাকবে, কখনো মন খারাপ করে থাকবে না। তাহলে তোমার কষ্টের সাথে আমারও কষ্ট হবে। আমি তোমার হার্টবিটে আছি, এটা তুমি মনে রেখো, এবং আমার কথাগুলো মনে রেখো। যখন সবচেয়ে বেশি আমার কথা মনে পড়বে, তখন বুকে হাত দিয়ে চিঠিটা পড়ে নিও। জানি এখানে শুধু বারবার আমার কথা মনে পড়লে এটা করা ওটা করার কথা বলছি। কি করব বলো? আমি তো আর ফিরে আসতে পারবো না তোমার কাছে, শুরু করতে পারবো না নতুন করে তোমার সাথে পথ চলা। তুমি বরং আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে পথ চলা শুরু করো, এবং খুশিতে জীবনটা কাটিয়ে দাও। এই কথাগুলো রাখতে পারলে আমি সব সময় খুশি থাকবো। আজকে একটা কথা খুব মনে পড়ছে, ভালোবাসার মানুষটিকে খুশি রাখতে চাইলে সে যা বলবে তুমি তাই করো। ইতি, তোমাকে ভালোবাসে সেই অনাথ ছেলেটি সাজ্জাদ। চিঠিটা পড়তে পড়তে এরা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি বুঝে গেছে সাজ্জাদ, কি করেছে? এরার কান্না শুনে ওর পরিবারের সবাই চলে এসেছে। এসে দেখে এরা হাতে একটা চিঠি নিয়ে অনেক কান্না করছে। এরার বাবা চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। তিনিও চিঠি পড়ে কান্না করে বললেন, তুই কাঁদছিস কেন? ও তো তোকে ছেড়ে যায়নি। ও তোকে এত ভালোবাসে যে ও জীবনটা তোকে দিয়ে গেছে। তুই এখন এভাবে কাঁদলে সাজ্জাদ অনেক কষ্ট পাবে। কান্না করিস না। কেউ এরাকে শান্ত করাতে পারছে না। এরা কান্না করেই চলেছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর এরা শান্ত হয়। 3 মাস পর এরার এখনও সাজ্জাদের কথা মনে পড়ে। সাজ্জাদের কথা বেশি মনে পড়লে এরা এখন নদীর পাড়ে এসে বসে থাকে এবং কান্না করে। ডায়েরির শেষ পাতায় এরা লিখে রাখলো সে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে, সাথে এটাও লিখে রাখলো, সকল ভালোবাসা সমাপ্ত হয় না, কিছু ভালোবাসা আমার মতো অসমাপ্ত থেকে যায়। তবে আমি খুব খুশি এটা ভেবে যে সাজ্জাদ ওর হার্ট আমাকে দিয়ে আছে, ওর কিছু তো আমার দেহে আছে। এটা নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। 6 বছর পর আজকে ইরার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। ইরা ওর ছেলেটার নাম রেখেছে সাজ্জাদ। ইরার বিয়ে হয়েছে 4 বছর। ইরার হাজব্যান্ড অনেক ভালো ছেলে, সে ইরার কাছ থেকে ওর অতীত শুনে বিয়ে করেছে। এখন ইরার সাজ্জাদের কথা মনে পড়লে তার ছেলের দিকে তাকিয়ে থাকে, তাতে তার খুব শান্তি লাগে, এবং এটা সারা জীবনই লাগবে। শেষমেশ ইরা সাজ্জাদের ইচ্ছা পূরণ করতে পেরেছে। বেঁচে থাকুক এমন হাজারো ভালোবাসা, ওপারে থাকুক আর এপারেই থাকুক, সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। হাজার চেষ্টা করলে ভুলে থাকা সম্ভব হয় না। সে কথাটা আজও মনে পড়ে। ভালোবাসা তাকেই বলে, সে ভালো রাখার চেষ্টা করে। এরাও সেটার চেষ্টা করছে।